সবাইকে ধন্যবাদ। আজকে আমাদের ক্যারিয়ার টকের বিষয়টা হচ্ছে জবস, সিএসসি জবস ইন বাংলাদেশ। তো এই বিষয়টা নিয়ে আমি কিছু একটা ওভারভিউ প্রেজেন্ট করতে যাচ্ছি। তো এই প্রেজেন্টেশন সেকশনে আমি সিএসসি জবস সম্পর্কে একটু ওভারভিউ করব, যে বাংলাদেশে কি কি জবস অ্যাভেলেবল একজন সিএসসি গ্রাজুয়েটের জন্য, একটা আইডিয়া আমরা জেনারেট করতে পারবো। দেন আমরা কোশ্চেন সেশনে চলে যাব এবং কোশ্চেন সেশনে আমরা মোর ডিটেল আলোচনা করবো আর কি। আমরা দেখতে পাচ্ছি, তো আমি যখন সিএসসি জব নিয়ে ফার্স্টে চিন্তা করলাম, তখন আমি জবস গুলাকে কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করে ফেললাম আর কি। সো এখানে দেখা যাচ্ছে আমি 8টা ক্যাটাগরিতে ভাগ করেছি। প্রথম ক্যাটাগরিতে আমি রেখেছি পিএসসি, দ্যাট মিনস পাবলিক সার্ভিস কমিশন ক্যাডার জব, দ্যাট মিনস বিসিএস, এটাকে ফার্স্টে রেখেছি। দেন সেকেন্ডে রেখেছি পিএসসি নন ক্যাডার জব। তো এই নন ক্যাডার জবের মধ্যে আমি চেষ্টা করেছি সেটা হচ্ছে বিভিন্ন ধরনের মন্ত্রণালয়, দ্যাট মিনস মিনিস্ট্রি, সেটা হতে পারে আইসিটি ডিভিশন, হতে পারে ফরেন মিনিস্ট্রি, বা হতে পারে এগ্রিকালচার মিনিস্ট্রি, যে কোনো মিনিস্ট্রি। এই জবগুলো নর্মালি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের আন্ডারেই সার্কুলার গুলো হয়ে থাকে। তো এটা সিএসসি গ্রাজুয়েটদের জন্য একটা সেক্টর। দেন ব্যাংকিং সেক্টর, জেনারেল পার্ট, এবং ব্যাংকিং সেক্টর আইটি পার্ট। এটা একটা হিউজ সেক্টর বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে। ব্যাংকিং একটা সেক্টর সিএসসি গ্রাজুয়েটদের জন্য। দেন প্রাইভেট একটা সেক্টর, যেখানে আমরা কিছু মাল্টিন্যাশনাল কোম্পানি এবং আইটি ফার্মের কথা বলবো। 6 নম্বরে রেখেছি টিচিং, একটা হিউজ রিসোর্স অপরচুনিটি ফর সিএসসি গ্রাজুয়েট, যারা অ্যাকচুয়ালি রিসার্চ করতে চাই বা টিচিং এ থাকতে চাই, বাইরে পড়াশোনা করতে চাই, তাদের জন্য এটা অনেক বড় একটা সেক্টর। 7 নম্বরে রেখেছি আইটি রিলেটেড গভর্নমেন্ট জব। বর্তমান প্রেক্ষাপটে আইটি রিলেটেড গভর্নমেন্ট জবের একটা হিউজ সেক্টর, সেটা ইলেকট্রনিক্স ফিল্ডে পারে, গ্যাস ফিল্ডে হতে পারে, ফিল্ডে আমি ডিটেল আলোচনা করব। গ্রাজুয়েট নরমালি ম্যাক্সিমাম সিএসসি গ্রাজুয়েট ফ্রেশার হিসেবে যখন বের হয়, তারা সফটওয়্যার ইন্ডাস্ট্রি কাজ করে। সো এটা আমরা আলোচনা করব। দেন সো আমি একটু ডিটেলে চলে যাই, যে 8টা টপিক বললাম সে 8টা নিয়ে আমি একটু ডিটেল আলোচনা করব। তো ফার্স্টে পিএসসি ক্যাডার জব বিসিএস। সো এখানে আমরা হয়তো অনেকেই বিসিএস এর সার্কুলার সম্পর্কে অবগত, দেখেছি এর আগে, আবার অনেকে দেখি নাই। তো রিসেন্টলি 43 বিসিএস এর একটা সার্কুলার হয়েছে। তো এখানে নর্মালি হচ্ছে জেনারেল কিছু ক্যাডার থাকে, যেটা আসলে বাংলাদেশের প্রেক্ষাপট আমরা যদি চিন্তা করি, বাংলাদেশে 90% স্টুডেন্ট আফটার গ্রাজুয়েশন তারা বিসিএস এর জন্য অপেক্ষা করে, এবং তাদের কাঙ্ক্ষিত হয়তো ক্যাডারটা থাকে কারো প্রশাসন, কারো পুলিশ, বা হচ্ছে আদার্স, কারো কাস্টমস, অনেক বেশ কিছু জেনারেল ক্যাডার আছে। তো এটা একটা বিষয়। তো এবং আমাদের সিএসসি থেকে সরাসরি বর্তমানে এক্সিস্টিং যদি বলি যে কোনো ক্যাডার আছে, তাহলে সেটা হচ্ছে টিচিং, মানে কলেজের টিচার, মানে আইটি টিচার আর কি। তো এটা থাকে, এটা লাস্ট 38তম বিসিএস এর রেজাল্ট কিছুদিন আগে হয়েছে। তো সেখানে আমরা দেখেছি বেশ কিছু আইসিটি টিচার নিয়োগ হয়েছে। বাট রিসেন্টলি যে সার্কুলারটা হয়েছে, এখানে কোনো আইটির সার্কুলার নেই, বাট এটা আসবে হয়তো, মানে সামনের সার্কুলারটাতে হয়তো আসবে। এছাড়াও আরো কিছু ক্যাডার, যেমন হচ্ছে ইনফরমেশন ক্যাডার আছে, এখানে আমি উল্লেখ করেছি ইনফরমেশন ক্যাডারের কথা। এছাড়াও আরো বেশ কিছু ক্যাডার আছে যেখানে ইঞ্জিনিয়ারিং থেকে ডিরেক্টলি অ্যাক্সেস করা যায়, স্পেশালি আর কি। এখন একটা পয়েন্ট এখানে আমি আলোচনা করার জন্য রেখেছি, সেটা হচ্ছে এক্সপেক্টেড আইটি ক্যাডার। সো এই নামে কোনো ক্যাডার নাই, বাট বর্তমানে হচ্ছে আমি প্রিভিয়াস সেকশনে যখন বলেছি সেকেন্ড পিএসসি নন ক্যাডার জব মিনিস্ট্রি, তো এখানে আইসিটি মিনিস্ট্রির আন্ডারে কিছু সার্কুলার হয়, যেমন বলা হয় অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার পোস্টার নাম, বা এটা উপজেলা আইসিটি অফিসারও বলা হয় অনেক ক্ষেত্রে। তো এইটা হচ্ছে এখন পিএসসির নন ক্যাডার জব অন্তর্ভুক্ত, বাট একটা প্রসেস চলতেছে, যারা এই চাকরিগুলা করছে বা হচ্ছে সবাই একটা মানে একটা চেষ্টা করতেছে যাতে বিসিএস এর অন্তর্ভুক্ত এটা করা যায়। এটা এখনো হয়নি, তবে অনেকে বলে যে এটা হতে পারে। সো এটা হলে এটা আমাদের সিএসসি গ্রাজুয়েটদের জন্য আরো বড় একটা সেক্টর। তো এরপর হচ্ছে আমি চলে যাচ্ছি যে পিএসসি নন ক্যাডার জব মিনিস্ট্রি।
সো সো মিনিস্ট্রি থেকে মানে বাংলাদেশে অনেকগুলা মন্ত্রণালয় আছে, প্রায় 41 মিনিস্ট্রি আছে। সো সেখানে প্রতিটা মিনিস্ট্রিতে এখন আইটি বেসড হয়ে যাচ্ছে বা অলরেডি হয়ে গেছে। এবং আমাদের আইসিটির জন্য বা আমাদের সিএসসির ফিল্ডে যদি কথা চিন্তা করি, তাহলে আমাদের সিএসসির জন্য হচ্ছে একটা আলাদা মিনিস্ট্রি আছে, আইসিটি মন্ত্রণালয় আছে আর কি। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। ওকে। তো আমরা জানি আইসিটি ডিভিশন অলরেডি আমাদের হচ্ছে একটা আছে, সিটি মিনিস্ট্রি হোক। এছাড়া আমি 3টা মিনিস্ট্রি থেকে একসাথে একটা সার্কুলার হয়েছিল, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের এগ্রিকালচার মিনিস্ট্রি। এরকম যে কোনো মিনিস্ট্রি থেকেই যদি কখন সার্কুলার হয় প্রতি বছরই, এবং সেখানে আমাদের সিএসসি গ্রাজুয়েটদের জন্য একটা পোস্ট থাকে, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার অথবা আইসিটি অফিসার, এটা থাকে। এবং নট অনলি এইটা, আমরা যারা সিএসসি গ্রাজুয়েট এরা হচ্ছে আমরা জেনারেল পোস্টেও অ্যাপ্লাই করতে পারি। সো জেনারেল একটা পোস্ট থাকে, সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, এডি বলা হয় সংক্ষেপে। তো এখানে আমি 2টা পয়েন্টই উল্লেখ করেছি। সো এইটা হয়তো 2টা জাস্ট পয়েন্টস, বাট এখানে বেশ সার্কুলার হয়। এবং যখন সার্কুলার হয় তখন হচ্ছে একটা হিউজ নাম্বার নেওয়া হয়। যেমন লাস্ট যখন আইসিটি মিনিস্ট্রিতে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার সার্কুলার হয়েছিল, সেটা যদিও 2-3 বছর আগে হয়েছিল, তখন একবারে প্রায় 250+ জনকে রিক্রুট করা হয়েছে। লাস্ট 6 মাস আগে যে সার্কুলারটা হয়েছে, এখানে প্রায় 60 জনের মতো রিক্রুট করা হবে। তো এটা একটা লার্জ নাম্বার, একটা বড় নাম্বার এখানে রিক্রুট করা হয় আর কি। তো এরপর আমরা চলে যাব হচ্ছে ব্যাংকিং সেক্টরে। তো ব্যাংকিং সেক্টর হচ্ছে বর্তমানে মানে অনেক এক্সপেক্টেড একটা জব অনেক স্টুডেন্টদের কাছেই, কারণ ব্যাংকিং সেক্টরে ফিনান্সিয়াল সাপোর্টটা একটু ভালো পাওয়া যায়। যদিও একটু কষ্ট করতে হয় বেশি, বাট তারপরেও অনেকেই এখন ব্যাংকের জন্য পড়াশোনা করে। এবং ব্যাংকের পড়াশোনা করার কারণ হচ্ছে যে ব্যাংক জবগুলা, বিসিএস এর জবগুলা যেমন ফেয়ার হয় বাংলাদেশের প্রেক্ষাপটে, ব্যাংক জবগুলাও অনেক ফেয়ার হয়। তো এখানে ব্যাংকিং সেক্টরে জেনারেল যেটা, সেখানে গভর্নমেন্ট ব্যাংক। তো গভর্নমেন্ট ব্যাংকের আন্ডারে আমি একটা পয়েন্টস লিখেছি, বিবিএসসি। এটার কথার অর্থ হচ্ছে বাংলাদেশ ব্যাংকার সিলেকশন কমিটি। সো এই বাংলাদেশ ব্যাংকার সিলেকশন কমিটি নামে হচ্ছে একটা অর্গানাইজেশন আছে, এটা বাংলাদেশ ব্যাংকের আন্ডারে। সো এখানে 8টা ব্যাংক মোস্ট প্রবাবলি হচ্ছে এরা হচ্ছে কি করে, একসাথে কম্বাইন্ড ব্যাংকে সার্কুলার করে। এবং এখানে হচ্ছে নর্মালি দেখা যায় জেনারেল ক্ষেত্রে, যেহেতু এটা জেনারেল নিয়ে আলোচনা করতেছি, আইটিটা পরে বলবো। সো জেনারেলের ক্ষেত্রে দেখা যায় যে সিনিয়র অফিসার, যেটা 9 গ্রেড জব, ফার্স্ট ক্লাস, এবং এছাড়া হচ্ছে জেনারেল অফিসার এবং ক্যাশ অফিসার, এই 3টা পোস্টে নর্মালি সার্কুলার হয়ে থাকে। এবং এছাড়া বাংলাদেশ ব্যাংক, তো এটা অনেক ভালো একটা জব। এবং বাংলাদেশ ব্যাংকেও এডি, এছাড়া জেনারেল অফিসারের সার্কুলার নর্মালি মানে এন্ট্রি লেভেলে নর্মালি যে পোস্ট গুলাতে নেওয়া হয় সেটাকে নর্মালি এমটিও বলা হয়, ম্যানেজমেন্ট ট্রেনি অফিসার, অথবা কোনো কোনো ব্যাংকের ট্রেনি অফিসার নিয়োগ দেওয়া হয় এবং সিনিয়র অফিসারও নিয়োগ দেওয়া হয়। এরপরে যখন আমরা ব্যাংকিং আইটি সেক্টরে চলে যাব, তো ব্যাংকিং আইটি সেক্টরে বাংলাদেশ ব্যাংক অথবা বাংলাদেশ ব্যাংকার সিলেকশন কমিটি অথবা প্রাইভেট ব্যাংক, অনেক সার্কুলার হয় আইটি রিলেটেড। এবং সেখানে যে পোস্ট গুলাতে নর্মালি রিক্রুট করা হয়, সেগুলো পোস্টগুলোর নাম এখন উল্লেখ করছি। পরবর্তীতে ডিটেল কোশ্চেনারি সেকশনে আমরা এগুলা নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে তখন সেটা আমরা আলোচনা করবো আর কি। তো এই ক্ষেত্রে নর্মালি যে পোস্টগুলো আলোচনা করা হয় সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার, দেন এএমই মিনস অ্যাসিস্ট্যান্ট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার, দেন আইটি অফিসার, দেন সিনিয়র অফিসার আইটি, অ্যাসিস্ট্যান্ট ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, অ্যাসিস্ট্যান্ট নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার অথবা অ্যাসিস্ট্যান্ট সিস্টেম নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, এন্ড দেন ফাইনালি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আইটি। এই পোস্টগুলা আমাদের এটা অনলি সিএসসি গ্রাজুয়েটদের জন্য, যারা সিএসসি বা আইটি সেক্টর থেকে পড়াশোনা করে এই পোস্টে সার্কুলার হয় এবং অনেকেই এই চাকরিগুলা বর্তমানে করছে। দেন আমি একটা ক্যাটাগরি করেছি যে বাংলাদেশে বেশ কিছু ভালো মাল্টিন্যাশনাল কোম্পানি আছে। ফর এক্সাম্পল, আমি যদি টেলিকমিউনিকেশনের দিকে চলে যাই, গ্রামীণ ফোন, রবি, বাংলা লিংক, এয়ারটেল যদি এখন রবির সাথে ম্যাচ। সো এই কোম্পানিগুলো অনেক ভালো, এই জবগুলো অনেক ভালো। তো এখানে টেলিকমিউনিকেশন কোম্পানিতে সিএসসি গ্রাজুয়েট বা আইটি গ্রাজুয়েটদের একটা ভালো সুযোগ আছে। দেন এছাড়া আমরা যেমন মোবাইল ব্যাংকিং কোম্পানি, ফর এক্সাম্পল বিকাশ,
সো এই সব কোম্পানিতে সিএসসি গ্রাজুয়েটদের বেশ নিজের দক্ষতা প্রমাণের একটা ভালো সুযোগ আছে, মানে প্রাইভেট অর্গানাইজেশনের মধ্যে। এছাড়া বিভিন্ন ধরনের আইটি ফার্ম আছে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আইটি, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আইটি, ইঞ্জিনিয়ার, এই ধরনের পোস্টে আইটি ফার্ম গুলাতে প্রাইভেট ভাবে কাজ করার সুযোগ আছে। এরপর চলে আসতেছি টিচিং এ। তো টিচিংটা হচ্ছে অনেক একটা সেক্টর, নর্মালি হচ্ছে ইউনিভার্সিটি লেভেলে যাদের রেজাল্ট অনেক ভালো থাকে, বা হচ্ছে যাদের রিসার্চের প্রতি ইন্টারেস্ট থাকে বা হায়ার স্টাডিজ এর প্ল্যান থাকে, তারা নর্মালি হচ্ছে টিচিংটাকে চুজ করে। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় আর কি, এটা এক্সেপশনাল কেসও আছে। সো আমি যদি টিচিংটাকে একটু ক্লাসিফাই করি, তো সেক্ষেত্রে পাবলিক এন্ড প্রাইভেট ইউনিভার্সিটি, তো সেক্ষেত্রে লেকচারার একটা পোস্ট, এবং এছাড়া বর্তমানে কিছু পোস্ট দেখা যায় বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে। এখন সবকিছু আইসিটি ওরিয়েন্টেড হয়ে গেছে, আইসিটি সেল থাকে বিভিন্ন ইউনিভার্সিটিতে, এবং সেই আইসিটি সেলে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার, অ্যাসিস্ট্যান্ট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার, এই ধরনের নিয়োগগুলো হয়ে থাকে। এছাড়া কলেজ, স্কুল কলেজের জন্য কিছু নিবন্ধন পরীক্ষার বিষয় থাকে। সো এই বিষয়গুলা হচ্ছে যারা পাস করতে পারি তারা হচ্ছে কলেজ স্কুলে চাকরি করার সুযোগ থাকে, ইনস্ট্রাক্টর, ট্রেইনার, এবং ফাইনালি হচ্ছে রিসার্চ। আমরা অনেকেই দেখা গেছে যে বিভিন্ন প্রফেসরের আন্ডারে কাজ করার সুযোগ নিতে পারি, টিএ অথবা আরএ, টিচিং অ্যাসিস্ট্যান্ট অথবা রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ নিয়ে। তো এক্ষেত্রে আমাদের রিসার্চ বা পড়াশোনা আমরা কন্টিনিউ করতে পারি উইথ ফিনান্সিয়াল সাপোর্ট। এরপর একটা হিউজ সেক্টর নিয়ে আলোচনা করতে চাচ্ছি, সেটা হচ্ছে আইটি রিলেটেড গভর্নমেন্ট জব। সো বাংলাদেশে অনেক স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আছে, এবং যারা নিয়মিত রিক্রুট করে, যাদের জব সিকিউরিটি মানে বিসিএস এর মতো, এবং ভালো জব। সো এখানে বেশ কিছু ক্লাসিফিকেশন আছে। তো আমি হচ্ছে অর্গানাইজেশন গুলার নাম লিখেছি লেফট হ্যান্ডে, এবং রাইট পাশে লিখেছি কি পোস্টে এদের নিয়োগগুলা হয় নর্মালি। সো আইটি রিলেটেড গভর্নমেন্ট জব যদি আমি পিক করি, ফার্স্টে আমি যেটা লিখেছি বিসিসি, এটা হচ্ছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে সিএসসি গ্রাজুয়েটদের চাকরি করার সুযোগ আছে। এরপরে বিটিসিএল, তারপর হচ্ছে টেলিটক, বিটিআরসি হচ্ছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কন্ট্রোল কমিশন, এরকম টাইপের কিছু একটা আর কি বিটিআরসি। তারপর ডেস্কো ডিপিডিসি, এগুলো হচ্ছে ইলেকট্রনিক্স ফিল্ড। এটা হচ্ছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন, এরকম আর কি কিছু একটা, ডেস্কো ডিপিডিসি, ইলেকট্রনিক্স ফিল্ড। এছাড়া ব্রিজ অথরিটি, বীমা কর্পোরেশন, বিভিন্ন রকমের গ্যাস ফিল্ড, যেমন বাংলাদেশ গ্যাস ফিল্ড, কর্ণফুলী গ্যাস ফিল্ড, তিতাস গ্যাস ফিল্ড, এরকম বেশ কিছু গ্যাস ফিল্ড আছে। এবং এছাড়াও এই ধরনের বেশ কিছু প্রতিষ্ঠান আছে হচ্ছে যেখানে সিএসসি গ্রাজুয়েটদের গভর্নমেন্ট চাকরি করার সুযোগ আছে। সেটা এখানে হতে পারে, এখানে পোস্ট হতে পারে ডাটাবেস অ্যান্ড মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার, এরকম বেশ কিছু পোস্টে এই চাকরিগুলা করার সুযোগ আছে। এখন আমি চলে যাব সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে। তো আমরা সিসি গ্রাজুয়েট, সো আমরা সবাই যখন হচ্ছে ইউনিভার্সিটি লেভেল থেকে পড়াশোনা করা শুরু করি, আমাদের প্রোগ্রামিং করতে হয়, কন্টেস্ট করতে হয়, তারপর অনেকে আমরা প্যাশনেট হয়ে সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে কাজ করি। তো যেহেতু সিএসসি গ্রাজুয়েট, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে দেশে বিদেশে সব জায়গায় কাজ করার একটা বড় সুযোগ আছে, এবং এই সুযোগটা থেকে খুব সহজেই নিজেকে অনেক দূরে নিয়ে যাওয়া যায় বা অনেক ডেভেলপ করে ফেলা যায়। তো আমি এখানে সফটওয়্যার বাংলাদেশের প্রেক্ষাপটে সফটওয়্যার ইন্ডাস্ট্রির ফিল্ডটা কেমন সেটা একটু আলোচনা করার চেষ্টা করব। তো বাংলাদেশে নর্মালি হচ্ছে আমি ফার্স্টে দুইটা টপিককে একটু উপরে রেখেছি, একটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট, একটা হচ্ছে মোবাইল অ্যাপস ডেভেলপমেন্ট, অ্যান্ড্রয়েড। সো বাংলাদেশে যে ধরনের কাজই হোক না কেন, আমরা নিচে আরো বেশ কিছু আছে টপিক, যেমন আইওএস ডেভেলপমেন্ট, ডেস্কটপ অ্যাপ্লিকেশন, ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, নেটওয়ার্কিং। সো আমি এগুলো আস্তে আস্তে বলবো, বাট যে কাজই আমরা করি না কেন, ঘুরে ফিরে আমাদের বাংলাদেশে যে কাজগুলো হয় সেটা হয়তো ওয়েব অ্যাপ্লিকেশনের সাথে রিলেটেড ম্যাক্সিমাম ক্ষেত্রেই, এবং এছাড়া অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনে বা অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টে সফটওয়্যার ইন্ডাস্ট্রি গুলাতে কাজ হয়ে থাকে। এছাড়া আইওএস ডেভেলপমেন্ট মানে কাজ হয়, ডেস্কটপ অ্যাপ্লিকেশনে কাজ হয়, ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, ডাটাবেস নিয়ে অনেক কাজ হয়। নেটওয়ার্কিং, এখানে আমি লিখেছি আইডেন্টিক্যাল এন্ড বিল্ট ইন। সো এটা দিয়ে বোঝাইছি যে আমাদের নেটওয়ার্কিং তো সব টার্মের সাথে জড়িত।
আমরা যখন হচ্ছে একটা ওয়েব অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করব, তখনও সেখানে নেটওয়ার্কিং এর দরকার আছে। সো নেটওয়ার্কিং ডাটা ট্রান্সফার করতে হয় সার্ভার টু সার্ভার। তো এই ক্ষেত্রে সেটাকে বলা হচ্ছে বিল্ট ইন। তো এখানে আমাদের রেস্ট এপিআই দিয়ে নরমালি কাজ করা হয়। এছাড়া হচ্ছে আইডেন্টিক্যাল, যেমন কিছু নেটওয়ার্কিং ফার্মই আছে যারা হচ্ছে বিভিন্ন ধরনের টোটাল নেটওয়ার্ক নিয়ে কাজ করে থাকে, নেটওয়ার্ক ফার্ম। তো এছাড়া কিছু কোম্পানি আছে যারা মাইক্রো ডিভাইস, বিভিন্ন চিপসেট নিয়ে কাজ করে থাকে। এছাড়া কিছু কোম্পানি আছে যেমন ডাটা অ্যানালিস্ট হিসেবে যারা কাজ করে, সেখানে মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বিগ ডাটা, ডাটা মাইনিং এগুলা নিয়ে কাজ হয়ে থাকে। তো এটা আমি বললাম যে কি কি ধরনের কাজ বাংলাদেশে হচ্ছে। তো এখন মানে আমি বলতে চাচ্ছি যে এই কাজগুলো এগুলা কি পোস্টে কাজ রিক্রুট তখন নর্মালি। তো আমরা নর্মালি জানি যদি ওয়েব, বাংলাদেশে সব থেকে বেশি কাজ হয় ওয়েব অ্যাপ্লিকেশন নিয়ে। সো ওয়েব অ্যাপ্লিকেশনে বা মোবাইল অ্যাপ্লিকেশনে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড থাকে। সো ফ্রন্ট এন্ডে যারা কাজ করে তাদেরকে নর্মালি ইউআই, ইউজার ইন্টারফেস অথবা ইউএক্স ডিজাইনার বলা হয়ে থাকে। ব্যাক এন্ডে যারা কাজ করে তারা নর্মালি প্রোগ্রামার। এবং হচ্ছে এটার মধ্যে দুইটা ক্লাসিফাই করা হয়েছে, একটা হচ্ছে জুনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার, একটা হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার। দেন একজন থাকে প্রজেক্ট ম্যানেজার। প্রজেক্ট ম্যানেজার নর্মালি এন্ট্রি লেভেল থেকে একটু আপগ্রেডেশন হয়ে যখন এক্সপিরিয়েন্স হয় তখন প্রজেক্ট ম্যানেজার হয়, এবং তারা পুরো প্রজেক্টটাকে হচ্ছে কন্ট্রোল করে। এছাড়া সফটওয়্যার আর্কিটেক্ট থাকে সফটওয়্যার ডিজাইনিং পারপাসে। এছাড়া ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার থাকে, এবং ডাটা অ্যানালিস্ট কিছু পদ থাকে যারা হচ্ছে বর্তমানে বেশ কিছু কাজ হয়। কারণ আমি ওয়েব অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করি অথবা মোবাইল অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করি, তখন আমাদের কি করতে হয়, এখন আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাড করতে হয়, হয়তো মেশিন লার্নিং এর কোনো কাজ করতে হয়। তো এরা নর্মালি হচ্ছে ডাটা অ্যানালিস্ট হিসেবে কাজ করে, বিভিন্ন ধরনের এক্সপার্টাইজ কিছু কাজ করে ডাটা অ্যানালিস্ট হিসেবে। তো এখন আমি একটু বলতে চাচ্ছি যে সফটওয়্যার ফার্মের রিক্রুটমেন্ট এনভায়রনমেন্টটা কেমন। তো হচ্ছে যেহেতু এটা প্রাইভেট সেক্টর, সো আমি এটাকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করে ফেলছি। একটা হচ্ছে স্মল ফার্মের জন্য, এবং একটা হচ্ছে রেপুটেড ভালো ফার্ম গুলোর জন্য আর কি। তো নর্মালি এখানে দেখা যাচ্ছে রিক্রুট করতে, সো দেখা যাচ্ছে একটা প্রজেক্ট রানিং আছে, তখন হচ্ছে কোন একজন চলে গেছে, বাট প্রজেক্টটা তো ডেলিভার করতে হবে। তখন ওরা এরকম এক্সিস্টিং প্রজেক্টেই হচ্ছে রিক্রুট করার চেষ্টা করে নর্মালি। এই জন্য তারা একটা এক্সপিরিয়েন্স ডিমান্ড করে, যে নর্মালি কিছু কাজ পারতে হয় আগে থেকে। বাট তারা হচ্ছে অলসো রিক্রুট ফ্রেশার রিক্রুট করে। তো এই জন্য কি করতে হয়, তারা এক্সিস্টিং প্রজেক্ট, তারা ইউনিভার্সিটি লেভেলে কি ধরনের কাজ করেছে বা কোন টেকনোলজি তারা জানে, এই বিষয়গুলা দেখা হয়। কারণ তাকে একটা এক্সিস্টিং প্রজেক্টেই নর্মালি কাজ করতে হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে আর কি। তো ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন একটা বিষয় থাকে। এই জন্য এই জবগুলাতে এন্ট্রি লেভেলে দেখা হয় যে ব্যাকগ্রাউন্ড প্রজেক্ট গুলা কেমন হয়েছে, বা অ্যাকচুয়ালি কাজের সাথে তাল মিলিয়ে চলতে পারবে কিনা। যদি মনে হয় ক্যাপাবল, তখনই এদেরকে রিক্রুট করা হয়। তো এই জন্য আমি একটা পয়েন্ট রেখেছি, প্রিপারেশন ফর সফটওয়্যার ফার্ম। তো এই প্রিপারেশনটা দুই রকম হয়ে থাকে নর্মালি। তো অনেকেই ইউনিভার্সিটি লেভেলেই নিজেকে আপগ্রেড করে ফেলে, বেশ কিছু ফ্রেমওয়ার্ক দিয়ে কাজ করে, বা কে কোন ফিল্ডে কাজ করতে চায় আগে থেকে ইন্টারেস্ট গ্রো করে ফেলে। বাট অনেকেই এটা করতে পারে না। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে বাংলাদেশের এনভায়রনমেন্টে যেটা দেখা যায় সেটা হচ্ছে ইউনিভার্সিটি থেকে পাশ করার পর 3-4 মাস তারা বিভিন্ন ধরনের কাজ শেখে, কোনো নির্দিষ্ট সফটওয়্যার ফার্মকে টার্গেট করে যে ওখানে কি ধরনের কাজ হচ্ছে, সেই টেকনোলজি শিখে দেন হচ্ছে ওগুলা গিটে রাখে, দেন ওখানে অ্যাপ্লাই করে। তো অ্যাপ্লাই করার পর এইভাবে ওরা ওই এক্সিস্টিং প্রজেক্ট গুলোতে কাজের সুযোগ পায়। তো এখানে নর্মালি হচ্ছে সিভি সিলেকশনের পর একটা ভাইবা দিয়েই নর্মালি হচ্ছে রিক্রুটমেন্টটা হয়ে যায়। সেটা ভাইভাতে কি ধরনের কোশ্চেন করে, নর্মালি ওপি, ডাটাবেজের হাই লেভেল কিছু টেকনিক্যাল সিনারিও, এই ধরনের বিষয় নিয়ে নর্মালি কোশ্চেন করে হচ্ছে রিক্রুট করা হয়ে থাকে। বাট রেপুটেড ফার্ম গুলাতে একটু ডিফিকাল্ট জয়েনিং করাটা, কারণ রেপুটেড ফার্ম গুলাতে হচ্ছে ডাইভার্সিটি আছে। যেমন একজন হয়তো ওয়েব অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করে, বাট সে চাইলে রেপুটেড ফার্ম গুলাতে মানে অন্য কোনো কিছুতেও তাকে কাজ করতে হতে পারে। তার যদি অন্য কিছুতে ইন্টারেস্ট গ্রো করে, এই অপরচুনিটিটা রেপুটেড ফার্ম গুলাতে আছে, বাট ছোট এই অপরচুনিটিটা নাই। তো আমি একটু বলি, সেখানে হচ্ছে এখানে বেশ কিছু মানে আমি বলেছি যে মানে কিভাবে 4টা স্টেপে নর্মালি হচ্ছে এদের রিক্রুটমেন্ট গুলো হয়ে থাকে। তো ফার্স্টে তো মানে কে কার প্রবলেম সলভিং পাওয়ার কেমন, বা সিভিটা নর্মালি দেখা হয় যে কে কি প্রজেক্ট করেছে, কে কার প্রবলেম সলভিং কে কেমন করেছে, বা কে কেমন প্রোগ্রামিং কন্টেস্ট করেছে। এইগুলোর উপর ডিপেন্ড করে একটা প্রাইমারি সিলেকশন হয় সিভি থেকে। দেখা গেছে একটা পোস্টের জন্য
500টা সিভি পড়লো, এখান থেকে 100টা সিলেক্ট করে ফেললো এগুলা দেখে। দেন একটা এমসিকিউ টেস্ট হয় উইথ অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, এখানে প্রোগ্রামিং টার্ম থাকে এবং হচ্ছে টেকনিক্যাল কিছু টার্ম থাকে। তো এটা একটা পরীক্ষা আর কি, এমসিকিউ টেস্ট। তো এইটার মাধ্যমে হচ্ছে দেন সেকেন্ড সিলেকশনটা হয়। তো যখন এইটার ফর এক্সাম্পল এখানে 60 জন রাখলো, তো এরপরে কি করে একটা কোডিং টেস্ট হয় আর কি। সো কোডিং টেস্টে নর্মালি হচ্ছে যে জিনিসটা করা হয় যে নর্মালি ওরা বিল্ট ইন ফাংশনে কিছু কাজ করতে যায়, কারণ প্রতিটা সফটওয়্যার ইন্ডাস্ট্রির হচ্ছে নিজস্ব হচ্ছে ফ্রেমওয়ার্ক আছে, তাদের নিজস্ব একটা কাজ করার স্টাইল আছে। তারা তাদের হয়তো কোনো একটা ফাংশন অলরেডি ফাংশন বানানো আছে, সেখানে হয়তো কিছু একটা কাজ করতে দিল যে এরকম একটা কাজ করে দিতে হবে। তো এরকম হতে পারে, অথবা নর্মালি আমরা যেমন বিভিন্ন অনলাইন যা যে প্রবলেম সলভ করি এই ধরনের এনভায়রনমেন্টে হচ্ছে কোডিং টেস্ট হতে পারে। তো এটার উপর এটা যখন হয়ে যায়, এখান থেকে যারা সিলেক্টেড হয় তাদের হচ্ছে একটা কমিউনিকেশন ফেজে ভাইবা হয়। এটা নর্মালি এইচআর ডিপার্টমেন্টের সাথে হয়, হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টের সাথে। এবং এখানে নর্মালি হচ্ছে এখান থেকে নর্মালি কাউকে বাদ দেওয়া হয় না, বাট একটা কমিউনিকেশন স্কিল টেস্ট হয়, যে অ্যাকচুয়ালি এখানে নর্মালি জিজ্ঞাসা করা হয় যে কেন এই মানে ফার্মে কাজ করতে চাই, কেন এই ফিল্ডে কাজ করতে চাই, মানে এক কথায় একটা কমিউনিকেশন ফেজ থাকে এবং তার সাথে একটা সাইকোলজিক্যাল বিষয় এখানে থাকে। এবং এরপর যে এখান থেকে যারা সিলেক্টেড হচ্ছে তাদের একটা ফাইনাল ভাইবা হয় উইথ চিফ এক্সিকিউটিভ অফিসার। তো এই ফাইনাল ভাইবাতে যারা তখন মানে ওই ভাইবাটাতে আসলে বোঝা যায়, বা একজন যখন সিইও বা যখন টেকনিক্যাল ফিল্ডের কেউ কারোর সাথে যোগাযোগ করে বা কথা বলে, তখন আসলে বোঝা যায় যে এই ছেলেটা বা এই মেয়েটা কি কাজ করেছে বা একে দিয়ে কি করানো যাবে সবকিছুই ওরা বুঝে ফেলে। তো তারা যদি ক্যাপেবল মনে করে দেন হচ্ছে ওরা তাদেরকে রিক্রুট করে। এবং নর্মালি বড় ফার্মগুলোতে যেটা হয়, রিক্রুটমেন্ট করার পর একটা ট্রেনিং পিরিয়ড থাকে, এবং সেই ট্রেনিং পিরিয়ডের পর তাদেরকে বিভিন্ন প্রজেক্টে কাজে লাগানো হয় তাদের হচ্ছে ইন্টারেস্টের উপর। তো শেষ, এখন জাস্ট আমার দুটো স্লাইড বাকি আছে, এখানে আমি বলার চেষ্টা করেছি আমাদের সফটওয়্যার ফার্মের জন্য কি কি রিকোয়ার্ড স্কিল, এবং আমাদের পরবর্তী স্লাইড এই বিষয়টা একটু বলা আছে। তো রিকোয়ার্ড স্কিল ফর সফটওয়্যার ফার্ম, তো হচ্ছে এখানে ফার্স্ট অফ অল যেটা দেখা হয় যে প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি, অবশ্যই প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি থাকতে হবে তোমার সফটওয়্যার ফার্মে কাজ করলে। এটা থাকলে ভালো, কারণ এটা শুধু নট অনলি লজিক ডেভেলপ করে, এটা তোমার ফেয়ার কি ভয়কে দূর করে। বিকজ অফ যখন একটা প্রবলেম তুমি সলভ করতে পারবা, তখন তুমি রিয়েল লাইফেও বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করার সাহসটা পেয়ে যাবে। দেন নর্মালি আমি বলেছি যে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনে কাজ হয়, ওয়েব অ্যাপ্লিকেশনে কাজ হয়। অ্যান্ড্রয়েডের জন্য আমরা ফ্রন্ট এন্ডের জন্য এক্সএমএল নর্মালি এখন ব্যবহার করা হয়। এখানে যে জিনিসগুলো লেখা হয়েছে বর্তমানে নর্মালি যে জিনিসগুলো বেশি ইউজ হয় সেটার উপর ডিপেন্ড করে। তো এরপর হচ্ছে যখন আমরা হচ্ছে ব্যাকএন্ডে চলে যাব, জাভা দিয়ে নর্মালি কাজ করা হয় অথবা কটলিন। এছাড়া একটা এখানে আমি একটা অপরচুনিটি আছে, অ্যান্ড্রয়েড ক্রস প্ল্যাটফর্ম আছে যেটা দিয়ে একসাথে কাজ করা যায়, মানে আইওএসও সাপোর্ট করবে, অ্যান্ড্রয়েডও সাপোর্ট করবে, ফ্লুটার এবং হচ্ছে রিয়াক্ট জেএস। তো এটা দিয়ে যদি কাজ করি সেটা হচ্ছে একটা ক্রস প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। এছাড়া ডাটাবেস অ্যান্ড্রয়েডে যেটা ইউজ করা হয়, আগে এসকিউএল বেশি ইউজ করা হতো, এখন রিএলএম অথবা রুম ব্যবহার করা হয়। আর রেস্ট এপিআইটা মাস্ট। এই এপিআইটা নর্মালি আমি বলেছিলাম নেটওয়ার্কিং যখন আলোচনা করেছি, এখানে বলছিলাম যে বিল্ট ইন একটা এপিআই যেটা দিয়ে নর্মালি কাজ করা হয়। এছাড়া নেভিগেশন কন্ট্রোল, ভার্সন কন্ট্রোল, স্ক্রিন রোটেশন, সাইজ, ব্যাকওয়ার্ড কম্প্যাটিবিলিটি, এই বিষয়গুলো অ্যান্ড্রয়েডের জন্য রিকোয়ার্ড। যারা ডিরেক্টলি বের হয়ে অ্যান্ড্রয়েড নিয়ে কাজ করতে চাও তারা এই বিষয়গুলো অবশ্যই শিখতে হবে। এছাড়া ওয়েব অ্যাপ্লিকেশন নিয়ে যারা কাজ করতে চাই তাদেরকে নর্মালি এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট মাস্ট, এটা শেখাই লাগবে। যদি আমরা বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক দিয়ে কাজ করি তখন যেটা হবে সেটা হচ্ছে যে বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক দিয়ে কাজ করলাম, বাট তখন আমার হয়তো এইচটিএমএল ওইভাবে লাগবে না, বাট এটার কনসেপ্টটা লাগবে। এটা হচ্ছে ফ্রন্ট এন্ডের জন্য। ব্যাক এন্ডের জন্য প্রথমে যেটা সাজেশন সেটা হচ্ছে র পিএইচপি শিখতে হবে, এবং এরপরে লারাভেল ফ্রেমওয়ার্কটা শিখলে ভালো। এরপর জাভা, সো জাভা এবং জাভা দিয়ে নর্মালি এখন খুব বেশি একটা ওয়েব অ্যাপ্লিকেশনের কাজ হয় না। ফ্রেমওয়ার্ক জাভা নিয়ে যদি কাজ করতে চাই সেক্ষেত্রে হচ্ছে স্প্রিং বুট, হাইবারনেট, এই জিনিসগুলো ব্যবহার করা যেতে পারে। এবং পাইথনের জন্য জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক।
তো এখানে iOS ডেভেলপমেন্টের জন্য বলা আছে ডেস্কটপের জন্য C# আমরা শিখতে পারি যদি কারো ডেস্কটপ অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করার ইচ্ছা থাকে, এবং ডেস্কটপ অ্যাপ্লিকেশনটাও নরমালি যেটা হয়, যেটা নিয়ে কাজ হয় সেটাও ওয়েবের সাথেই রিলেটেড। সরি, তো ডেস্কটপে যদি কেউ কাজ করতে চায় সেক্ষেত্রে C# টেকনোলজিটা আমরা শিখতে পারি। iOS এর জন্য দুটা ফ্রেমওয়ার্ক এখানে বলা আছে, ড্রাফটে নরমালি কাজ হয়ে থাকে। এবং ডাটা অ্যানালিস্ট যেটা বলেছিলাম, যে আমরা ডাটা অ্যানালিস্ট হিসেবে যদি কারো কাজ করার ইচ্ছা থাকে মেশিন লার্নিং বা AI নিয়ে কাজ করা, সেক্ষেত্রে আমরা ওয়েব AI, MI টুলস অথবা AI টেন্স অর ফ্লো অ্যাপস এই জিনিসগুলোর সাথে পরিচিত হতে পারি। এবং এরপরে আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, রিকোয়ার্ড স্কিল ফর গভর্নমেন্ট জব। তো গভর্নমেন্ট জবের জন্য নরমালি আমাদের বেসিক CSE আমাদের মানে আমরা যেগুলো নরমালি 4 বছরে পড়ে থাকি, এই কনসেপ্টগুলো আমাদের ক্লিয়ার থাকতে হবে। মেইনলি নেটওয়ার্কিং, ডাটাবেস, ডাটা কমিউনিকেশন খুবই ইম্পর্টেন্ট। এগুলো আমাদেরকে মানে আমাদের নেটওয়ার্কিং এর অনেক জব আছে, ডাটাবেসের জন্য আলাদা আলাদা জব আছে, এবং প্রতিটা জব পরীক্ষার কোশ্চেনে এই বিষয়গুলো অনেক বেশি থাকে। এছাড়া ডাটা স্ট্রাকচার, অ্যালগোরিদম, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, নেটওয়ার্ক সিকিউরিটি, কম্পিউটার ফান্ডামেন্টাল, মাইক্রোপ্রসেসর, এই বিষয়গুলো আমাদের বেশ কাজে লাগে। এছাড়া যারা BCS বা এবং আইটি জবও করতে চাই, এবং আইটি জবে যখন রিক্রুটমেন্ট পরীক্ষাগুলো হয় তার সাথে আমাদের জেনারেল একটা পার্ট থাকে, এবং এখানে BCS এবং ব্যাংক জেনারেল এবং আইটি পার্টের সাথে যে জেনারেল পার্টগুলো থাকে তার সবগুলা কম্বিনেশনে আমাদেরকে নরমালি বাংলা, ইংলিশ, ম্যাথ, জেনারেল নলেজ, বাংলাদেশ ইন্টারন্যাশনাল, কম্পিউটার, মেন্টাল অ্যাবিলিটি, সায়েন্স, জিওগ্রাফি, জাস্টিস, এই বিষয়গুলা আমাদের পড়াশোনা করতে হয় গভর্নমেন্ট জবগুলোর জন্য। তো এটাই ছিল আমার আজকের প্রেজেন্টেশন, দ্য CSE জবস ইন বাংলাদেশ। থ্যাংক ইউ।